নমস্কার বন্ধুরা, ন্যাচারাল অফ অ্যাডভেঞ্চার চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বাইক নিয়ে বেরিয়েছি ভীমপুরের উদ্দেশ্যে। ওখানে লালন মেলা একটু চাক্ষুষ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের একটা উদ্দেশ্য আছে, মেলাটা আমরা দেখব এবং রাত্রিরে ওখানেই থাকবো কোনো একটা নির্জন ফাঁকা জায়গায়। সেখানে আমরা রান্না করব এবং নিজেরা খাওয়া দাওয়া করব, আমাদের সাথে কিছুই নেই। দেখা যাক, সামনের দিকে আমরা এগিয়ে যাই। বাইকে একটু তেলও কম আছে, সামনে দেখি কোনো পেট্রোল পাম্প পড়লে আমাদের একটু গাড়িতে তেল নিতে হবে। এগিয়ে যাচ্ছি আমরা 12 নম্বর জাতীয় সড়ক ধরে এবং সামনেই পাম্প। এখান থেকে আমাদের প্রয়োজনীয় পেট্রোল আমরা গাড়িতে নিয়ে নিলাম। প্রায় 4:30 পৌনে 5টা বাজে। কৃষ্ণনগর ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে একটি বাজার, দেখি কি নেওয়া যায় এবং কি রান্না করা যায়। তো আমরা গাড়িতে যেতে যেতে সকলে মিলে আপনার একটা দুজন, আমি সুদীপ, আলোচনা করলাম যে রাত্রে যদি একটু চিকেন রান্না করা যায়। যথারীতি আমরা একটি দোকানে ঢুকে আমাদের প্রয়োজনীয় মতো আমরা চিকেন সংগ্রহ করে নিলাম। যে আমরা আস্তে আস্তে সামনে মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বাঁদিকে ভীমপুর পুলিশ স্টেশন, তাকে গিয়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দেখুন ভিড় দেখে বোঝা যাচ্ছে সামনেই মেলা। হ্যাঁ, আমাদের বাঁ পাশে মেলাকে রেখে আমরা সামনে বাজারের দিকে এগিয়ে গেলাম, কারণ আমাদের আগে রাত্রিরে খাবার এবং যেখানটায় আমরা থাকবো সেই জায়গাটা আগে আমাদের খুঁজে বের করতে হবে এবং প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে আমাদের রান্না করার জন্য লাগবে, তার জন্য আমাদের বাজারের উদ্দেশ্যে যাওয়া। এবং রাত্রি হলে হয়তো দোকানগুলো বন্ধ হয়ে যাবে, যার জন্য সেই সকল সামগ্রী আমরা জোগাড় করার উদ্দেশ্যে বাজারে এসেছি। সামনে একটি মুদিখানা দোকান। যথারীতি মুদিখানা আমাদের যা যা লাগবে, বিভিন্ন মশলাপাতি এবং তেল, সেগুলো আমরা সংগ্রহ করছি। তবে একটা জিনিস চেয়ে এখানে আমি পেলাম না, খুব ইচ্ছা ছিল আউশ চালের ভাত খাওয়ার জন্য, কিন্তু আমি দোকানদার দাদাকে বললাম, উনি বললেন এই চাল এখানে পাওয়া যায় না। বাধ্য হয়ে আমাদের অন্য চাল নিতে হলো। যাক, যতটা পেয়েছি ততটা আমরা এখান থেকে সংগ্রহ করছি। এবং মুদিখানার এই পণ্যগুলো নেওয়ার পরে আমরা কাঁচা বাজারের দিকে এগিয়ে যাব। কিন্তু কাঁচা সবজিও আমাদের প্রয়োজন। যাই হোক, মুদিখানার সামগ্রী নিয়ে আমরা কাঁচা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আমাদের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে সেগুলো আমরা এখান থেকে একে একে সংগ্রহ করব। আমরা বাজারের ভেতরে প্রবেশ করছি। জানতে পারলাম আজকের দিন ওখানে হাট থাকে এবং গ্রামের হাটগুলোতে সাধারণত প্রচুর মানুষের সমাগম হয়। প্রথমেই আমরা এখান থেকে কাঁচা লঙ্কাটা সংগ্রহ করলাম, কারণ আর যা যা প্রয়োজন আমাদের এই ভাইয়ের কাছে ছিল না।
সামনের দিকে যাই, আরও প্রচুর এখানে দোকান আছে এবং প্রচুর সবজি। গ্রামের হাট, সবুজ টাটকা সবজি এবং দামও কিন্তু খুব কম, অনেক সস্তা। যাই হোক, লঙ্কা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা পেঁয়াজ, আদা, রসুন এগুলো সংগ্রহ করব। এবং বলে রাখি, এই কাকু কিন্তু আমার পূর্ব পরিচিত এবং তিনি আমার কাছ থেকে কোনো রকম টাকা নিলেন না। জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ, কী করবা? আমরা বলার পরে উনি আমাদের কাছ থেকে টাকা নিলেন না। উনি বলে দিলেন ওনার কাছে টমেটো ছিল না, সামনের দোকান থেকে আমরা টমেটোটা সংগ্রহ করলাম। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, কেননা রান্না করার জন্য আমাদের একটা পাত্রের প্রয়োজন। তা ভেবেছি মাটির কোনো পাত্র আমরা নেব। যাই দেখি এখানে কোথায় পাওয়া যায়। বাজার থেকে বেরিয়ে সামনে আমরা দেখলাম একটা দশকর্মার দোকান, এখানে নিশ্চয়ই পাবো। ওনাকে বলার পরে উনি বললেন এখানে পাওয়া যাবে এবং তার সাইজটা আমরা একটু দেখে নিই। আমরা 2-3 জন আছি। উনি দিলেন একদম পারফেক্ট সাইজ, এটাই আমাদের প্রয়োজন ছিল। এবং এর ওপরে ঢাকা দেওয়ার জন্য একটা ঢাকনা বা মাটির সরা আর কি, সেটাও আমরা ওনাকে বললাম দিতে, কেননা আমাদের কাছে কোনো বাসনপত্র কোনো কিছুই নেই। তবে দামেও দেখলাম খুব সস্তা, এতটা কম হবে আমরা আশা করিনি। যা হোক, ওখান থেকে আমরা সামনের দিকে বাজারে আবার একটু যেতে হবে, কেননা আমাদের লেবুটা নেওয়া হয়নি। আসলে আমরা তো কোনো লিস্ট করে আসিনি এখানে কি কি লাগবে না লাগবে। যাই হোক, আমরা এখান থেকে পাতি লেবু নিলাম, কিন্তু পাতি লেবুটার দাম নর্মালি সব জায়গায় এক। এবার আমরা বাজারের থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। টক দই একটু প্রয়োজন, যার জন্য দেখছি সামনে কোনো মিষ্টির দোকান আমরা পাই কিনা। হ্যাঁ, সামনে আমরা একটা মিষ্টির দোকান দেখতে পেলাম এবং দাঁড়িয়ে এখান থেকে আমাদের প্রয়োজনীয় টক দইটা আমরা সংগ্রহ করে নিলাম। যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কতটা ভেতরে যাওয়া যায় এবং ফাঁকা কোনো নির্জন এলাকা, সেখানে গিয়ে রাত্রিবাস এবং সেখানে রান্না করে খাওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। শুধু মেলা দেখবো এরকম কোনো উদ্দেশ্য নেই। এগিয়ে যাচ্ছি আমরা মাঠের দিকে। দুপাশে দেখতে পাচ্ছি কোনো জনবসতি নেই, জনমানুষ শূন্য এলাকা, শুধু কৃষি জমি এবং জঙ্গল। দূরে চাঁদ দেখা যাচ্ছে আর আমাদের বাইকের হেডলাইটের আলো যত দূর যায় তার বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না। এবং সারি সারি খেজুরের গাছ আমরা দেখতে পেলাম। বাইকটা রেখে আমরা একটু মাঠের ভেতরে এগিয়ে যাব, কতটা ভেতরে যাওয়া যায়।
ভয় ভয় লাগছে। তবে একটা জিনিস আপনাদের দেখাতে পারলাম না, বাইকটা রাখার সময় ওখানে আমরা দেখলাম একটা সাপের খোলস পড়ে আছে বড়, দেখে একটু মনটার মধ্যে ভয় ভয় লাগলো। তবুও সাহস করে আমরা মাঠের দিকে এগিয়ে যাচ্ছি। আলো বলতে আমাদের শুধু মোবাইলের ফ্ল্যাশ আলোগুলোই জ্বালানো হয়েছে, সামনে কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার রাস্তা আর প্রচণ্ড শীত। এগিয়ে যাচ্ছি আমরা চাষের জমির আলপথ ধরে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু আমাদের মোবাইলে ফ্ল্যাশ আলোগুলো। সামনে একটি কলা বাগান দেখতে পেলাম, দেখে যা হোক জায়গাটা ভালো লাগলো। এরকম একটা জায়গায় যদি পিকনিকটা করা যায় রাত্রিরে, আমাদের উদ্দেশ্যটা সফল হবে। সত্যি এটা খুব সুন্দর পরিবেশ, আলো আধারি। আমরা জায়গাটা ভালো করে দেখে নিলাম। আসলে দেখেই বা কী করবো, আমাদের মোবাইলের আলো যতদূর যাচ্ছে তার বেশি তো আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। অন্ধকার রাত, সামনের দৃশ্যমানতা খুব কম এবং প্রচণ্ড ঠান্ডা। ফাঁকা জায়গা, ওপরে আমাদের আস্তরণ বলতে কলা গাছ। দেখি আর কোনো এখানে গাছ আছে কি না। যথারীতি আমরা পাতা একটা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছি, কেননা কাছের ছুরি টুরি আমরা কিছুই আনিনি, কিন্তু কলার পাতা এইভাবে ছেঁড়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার, কেননা পাতাটাকে অক্ষত রেখে যা হোক চেষ্টা করছি। শেষে কি করব, ছুরি নেই, দাঁত দিয়েই কাটতে বাধ্য হলাম। যা হোক পরে একটা ছুরি আসার পরে আমরা ওখানে বসে পড়লাম। আমরা যে সামগ্রীগুলো কিনেছিলাম, পেঁয়াজ, একে একে আমরা সেগুলো কলার পাতার উপরে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নিচ্ছি। এবং লোকালি এক কৃষক, তিনি মাঠে জল দিতে এসেছিলেন, ওনাকে বলার পরে উনি আমাদের এই ছুরিটা দিয়ে গেলেন। তাছাড়া আমাদের কাছে আর কিছু ছিল না। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাটির সরা, এবং ওখানে যে মাঠে জমিতে জল দেয় সেখান থেকে আমরা জলটা সংগ্রহ করে নিয়ে এসেছি। মোবাইলের আলোয় যতটুকু দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের কাজ চালাতে হচ্ছে। এবং মাঠের আশেপাশে থেকে পাটকাঠি যা ছিল সেগুলো আমরা জ্বালানি হিসাবে নিয়ে এসেছি। সত্যি এক অন্যরকম অনুভূতি, নির্জন জায়গায় এরকম রাত্রিবেলায়। যতই ভয় লাগুক, কিন্তু এর অনুভূতি আলাদা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা লঙ্কাগুলোকেও আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবং যতটা পারছি চেষ্টা করছি, কেননা এখানে তো আর বাড়ির মতো এইভাবে করাটা সম্ভব না, আর আমরা পেশাদার রাঁধুনিও নই। আর এই মোবাইলের আলোয় যতটুকু দেখা যাচ্ছে, মানে ছুরি দিয়ে কাটতে একটু ভয় ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। আদাটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কেননা জলও আমাদের এখানে সীমিত। এখান থেকে জল আনতে গেলে 1/2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হচ্ছে, সেটাও এই রাতের অন্ধকারে যাওয়াটা অসম্ভব হয়ে পড়ছে। চেষ্টা করছি যতটা সম্ভব সহজে কাজগুলোকে করা যায়। রসুনটাকেও আমরা ছাড়িয়ে নিলাম, কিন্তু আর খোসাগুলো ছাড়ানোর মতো সময় আমাদের কাছে নেই। রাত্রির
হয়ে যাচ্ছে, যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে। একটা অচেনা জায়গায় আমরা ফাঁকা নির্জন একটা জায়গায় বসে আছি। টমেটোগুলো আমরা আস্তে আস্তে কেটে নেব। আর আমাদের পাত্র বলতে এখানে দেখুন যে কলার পাতাটা আমরা নিয়ে ছিললাম, তখন আপনারা দেখলেন সেই কলার পাতার পরে আমরা সব সাজিয়ে রেখেছি চাল, তেল, বিভিন্ন মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যা ছিল। লেবুটাও আমরা এবার একটু কেটে নেব, কেননা যেহেতু চিকেন একটু লেবু না হলে ভালো লাগবে না। যদিও আমরা টক দই নিয়ে এসেছি, উনুনটা এবার জ্বালিয়ে নেব আমরা আস্তে আস্তে। দেখুন পাটকাঠি নিয়ে এসেছি, আর ওখান থেকে আমাদের সংগ্রহ করা কয়েকটা ভাঙা ইটের টুকরো, সেটা দিয়ে আমরা উনুনটাকে জ্বালানোর চেষ্টা করছি। মাটির হাঁড়িটাকে আমরা আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কেন ভেতরে যেহেতু মাটির জিনিস, রান্না করার পরে যদি কোনো রকম বালি থেকে থাকে তাহলে আমরা সেটা খেতে পারবো না। তার জন্য হাঁড়িটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। যথারীতি আমাদের উনুনটা খুব সুন্দরভাবে ধরে গেল। হাঁড়িটাকে এবার একটু আগুনে ছেঁকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করব, কেননা অনেকের কাছে শুনেছি মাটির হাঁড়ি নাকি আগুনে দিলে ফেটে যেতে পারে, যার জন্য আস্তে আস্তে ওটাকে একটু ছেঁকে নিলাম। এবং আমি কিছু মশলা নিয়ে এসেছিলাম, যেমন বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে একটু ওই হাঁড়ির মধ্যে দিয়ে ভেজে নেব, ভেজে আমরা গুঁড়ো করে নেব। তার জন্যই আগে আমাদের কাছে তো এক্সট্রা কোনো পাত্র নেই, আমরা ওই হাঁড়িটার মধ্যে এটাকে সব দিয়ে জয়িত্রী, জায়ফল সবই নিয়ে এসেছিলাম বাজার থেকে। উনুনটা দেখুন একবার নিচ্ছে একবার জ্বলছে। মশলাটাকে আমরা ভেজে নেবো এবার আস্তে আস্তে। খুব বেশি উনুনে জাল দেওয়া যাচ্ছে না, কেননা হাঁড়িটা ফেটেও যেতে পারে, বা কতটা টেম্পারেচার হলে মশলাটা সঠিকভাবে তৈরি হবে সেটাও বুঝতে পারছি না। যাই হোক, চেষ্টা করছি আস্তে আস্তে করার, তাতে যতটা সময় লাগবে। আমাদের কাছে খুন্তি বা হাতা কিছুই নেই, ওখান থেকে একটা লাঠিকে আমরা খুন্তি হিসাবে ব্যবহার করলাম। পাশে দেখুন একটা ছোট্ট টর্চ লাইট ছিল আমাদের কাছে, সেটাকে আমরা ইটের পরে জ্বালিয়ে রেখেছি, আর মোবাইলের ফ্ল্যাশ আলো। এবং শীতের দিন উনুনের আগুনটাও বেশ আমাদের উত্তাপ দিচ্ছে, মানে আগে যতটা কষ্ট হচ্ছিল এখন অতটা কষ্ট অনুভব করতে পারছি না। বেশ ভালো, একটু গরম গরম লাগছে আমাদের। যাই হোক, দেখা যাক, আপনারা দেখতে থাকুন। মশলাটার সুন্দর সেন্ট বেরিয়ে গিয়েছে, আশা করি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেবো। এখন আমরা বেশিক্ষণ রাখলে হয়তো পুড়ে যেতে পারে। দেখুন একটা বাঁশের চটা বলতে পারেন, সেটাই আমরা খুন্তি বা হাতা হিসেবে ব্যবহার করছি। দেখুন মশলাটা কমপ্লিট। আমাদের কাছেই ছিল একটা জলের গ্লাস, জলের গ্লাসের মধ্যে আমরা মশলাটা দিয়ে একটা কাঠের টুকরো দিয়েই মশলাটাকে গুঁড়ো করে নেব। আর ঠান্ডা হলে আর এটাকে আমরা গুঁড়ো করতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো মিক্সচার গ্রাইন্ডার, কোনো মেশিন বা হামানদিস্তা কিছুই নেই। যতটা সম্ভব আমাদের কাজগুলোকে সহজে করতে হবে। এবং সত্যি সুন্দরভাবে গুঁড়ো হয়েও গেল।
এবং সুন্দর তার একটা সেন্ট। এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। যথারীতি প্রত্যেকটা মশলা আমরা মাংসটাকে আগেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবং প্রত্যেকটা মশলা এক এক করে আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, টক দই এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, যা যা ছিল, লবণ পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে এবং সর্ষের তেল দিয়ে মাংসটাকে আমরা এবার আস্তে আস্তে ম্যারিনেট করব। পরিমাণ মতো লবণ আমরা দিয়ে দিলাম। সরষের তেল এবং আদা রসুনটা আমরা ওই গিলাসের মধ্যেই থেতো করে নিয়েছিলাম, কারণ এখানে মশলা বাটার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি ছিল না। এবং টমেটোগুলো কেটেও আমরা ওর মধ্যে দিয়ে একবারে সকল কিছু দিয়ে মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। টমেটোটা একটু বেশি বেশি হলো, তবুও যখন এসছি যা আছে সবই আমরা দিয়ে দেবো, তাতে যেরকম হয় হবে। এবং আদা এবং রসুন যেটা আমরা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মাংসটার ভেতরে। এবং সত্যি ফোনের আলোতে, ফ্ল্যাশ লাইটে যা লাগছে দেখতে সুন্দরই লাগছে। হলুদ একটু আমরা অ্যাড করলাম, গোটা তেজপাতা আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমাদের অবলম্বন বলতে একমাত্র মোবাইলের আলো আর উনুনের থেকে যে জ্বলন্ত শিখা বেরোচ্ছে তার যেটুকু আলো, সেই আলোতেই আমাদের সমস্ত কাজ সারতে হচ্ছে। সুদীপ লাইটটা ধরে দাঁড়িয়ে আছে। উনুন আমাদের খুব সুন্দরভাবে জ্বলছে। যথারীতি আমরা আগে ভাতটাকেই চাপিয়ে দিয়েছি, মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখেছি। ভাতটাও হওয়ার পরেই আমরা মাংসটাকে রান্না করব। ভাত প্রায় হয়ে এসছে। এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটারই দ্বিতীয় পার্ট যেটা আমরা মেলায় গিয়েছিলাম, সেই পার্টটা আপনারা পার্ট 2-তে দেখতে পারবেন। কেননা একসাথে এত বড় একটা ভিডিও দেওয়া সম্ভব না, যার জন্য আমরা এটা দুটো পার্টে করেছি। পার্ট 2টা আপনারা অবশ্যই দেখবেন এবং গ্রাম্য যে মেলা, তার যে দৃশ্য, সেটা আপনারা অনুভব করতে পারবেন। যথারীতি জল গরম হয়ে গিয়েছে, আমরা চালটা দিয়ে দিলাম। One hour later. ও আর একটা কথা আপনাদের বলা হয়নি, আস্তে আস্তে আমাদের বেশ ভালো খিদে পেয়েছিল। তা সুদীপের কথা মতো আমরা মুড়ি আর চানাচুর নিয়েছিলাম। সুদীপ সেই মুড়িটাকেই এখন মাখাচ্ছে আমাদের সকলের জন্য। এবং সর্ষের তেল, লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছুই আমাদের আছে।
ভাত প্রায় হয়ে এসছে, সুদীপের মুড়ি মাখানো এখনও চলছে। আমরা মুড়ি খাচ্ছি, দেখুন ও মুড়ির মধ্যে টমেটোও দিয়েছে। কিন্তু ঝালটা একটু সুদীপ বেশিই দিয়েছিল মুড়িতে, হয়তো রাতের অন্ধকারে অতটা বুঝতে পারিনি। চেষ্টা করব ভাতটাকে একটু শক্ত শক্ত নাড়ানোর, কেননা আমরা পেশাদার রাঁধুনি নই। বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না খেতে, তাই ঠান্ডা রাত্রি। সত্যি সুদীপ যা মুড়ি মাখিয়েছে, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। মানে যত লঙ্কা ছিল, দেখুন আমরা জল খাচ্ছি তাও ঝাল যাচ্ছে না। একটু লবণও খেলাম, মানে যত লঙ্কা ছিল সমস্ত কিছু মুড়ির মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু কিছু করারও নেই আমাদের এখানে। মানে এত পরিমাণ আমাদের ঝাল লেগেছে, আমরা কেউ স্থির হয়ে দাঁড়াতে পারছি না, প্রত্যেকের, এমনকি সুদীপেরও নিজের লেগেছে, কিন্তু কিচ্ছু করার নেই আমাদের। তবে ভালোই লাগছিল, প্রচণ্ড শীত, আর এই কাঁচা লঙ্কার ঝাল গাটা গরম হয়ে এলো। বুদ্ধর ওপরে দায়ভার পড়েছে ভাতের থেকে মাঠটাকে ঝরিয়ে দেওয়ার, যা হোক ওই কাজটা বুদ্ধই করবে। ওই কাজটা করতে করতে আমি মাংসটাকে চাপিয়ে দেবো উনুনে। যাই হোক, ভাতটাকে আরেকবার উনুনে একটু দিয়ে দিলাম যাতে একটু ঝরঝরা হয়। এবার মাংসটাকে চাপিয়ে দেবো। যথারীতি আমরা মাংসটা রান্না করার প্রস্তুতি নিয়ে নিয়েছি। পাটের হাঁড়িতে আমরা তেল, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে একটু হাঁড়ির ভেতরে চারিদিকে একটু মাখিয়ে নিয়েছি। না, এই সময়টা একটু ভয় ভয় লাগছে, যদি কোনো রকম যদি হাঁড়িটা ফেটে যায়। আর আমাদের খুন্তি বলতে সেই বাঁশের একটা টুকরো, সেটা দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের প্রয়োজনীয় কাজটা করে নেওয়া। এবং তেলটা খুব সুন্দরভাবে ফুটছে, দেখতে পাচ্ছি। এবার মাংসটাকে আমরা ওর মধ্যে দিয়ে দেবো, হাঁড়ির মধ্যে। ধরবে কিনা জানি না।
না, মোটামুটি আমাদের যা হাঁড়ির সাইজ তাতে ঠিকই আছে, আমাদের পরিমাণটা ঠিক আছে একদম। তবে এটা দিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা হলেও কিছু করার নেই, এটা দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজটা চালাতে হচ্ছে। আমরা সরাটা দিয়ে মাংসটাকে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, এবং রাত্রির অনেকটা হয়েছে। প্রায় কমপ্লিট আমাদের মাংস রান্না করা। ইতিমধ্যে তপন এসছে এবং তপনকেই আমরা দিলাম প্রথম দেখার জন্য কীরকম হয়েছে, এবং তপন বলল খুব সুন্দর রান্না হয়েছে। যাই হোক, আপনারা দেখুন, প্রায় আমাদের মাংস রান্না কমপ্লিট। কি সুন্দর ফুটছে দেখুন মাটির হাঁড়িতে। এবং যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমরা এবার অ্যাড করে দেবো। আমাদের রান্নাটা কমপ্লিট, এবার আমাদের খাবার পালা, এবং আপনারা পার্ট 2টা দেখে নেবেন, যেটাই আমরা মেলায় গিয়েছিলাম। নমস্কার।